ট্রাম্প ওয়া রোকোয়া দি পাপা। শেষ পর্যন্ত কি সত্যি এই সংঘর্ষটা থামিয়ে দিলেন বড় পাপা ডোনাল্ড ট্রাম্প? আর কি শর্তে তা মেনে নিলেন নরেন্দ্র মোদী? নাকি এখানেও তিনি পুরোপুরি সারেন্ডার করলেন? সংঘর্ষের সময় ভারতের পাশে ডোনাল্ড ট্রাম্প ছিলেন না, ফ্রান্সও ছিল না, ইরান সমেত এশিয়ার অন্য শক্তিগুলো ছিল না। অন্যান্যবার রাশিয়া থাকে, এবার রাশিয়াও ছিল নিশ্চুপ, অর্থাৎ বিপদের সময় ছিল না কোনো বন্ধুই। তবে পাকিস্তানের জন্য ভারত তো একাই যথেষ্ট। আমাদের সেনারা কি সে কৃতিত্ব দেখাননি? তারা কি পারত না জঙ্গিদের নিকাশের কাজটি শেষ করতে? তাহলে যিনি নিজের 56 ইঞ্চি ছাতির জন্য এত গর্ব করেন, তিনি কেন এই অপমান মেনে নিলেন? এই প্রশ্নটাই কিন্তু এখন ভারত জুড়ে ঘুরছে। গদি মিডিয়ার মূর্খদের আস্ফালন বাদ দিন, ওসব নিয়ে আলোচনা যত কম করা যায় ততই মঙ্গল। আমরা বরং তথ্য এবং যুক্তিগুলোকে সাজাতে শুরু করি। প্রথম কথা, ভারত যে পাকিস্তানের চেয়ে সব দিক থেকে অনেক গুণ শক্তিশালী তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার হয় না। শুধু অর্থনীতি নয়, গণতন্ত্র এখানে যথেষ্ট মজবুত। পাকিস্তান যেখানে কার্যত 3 ভাগে বিভক্ত, মসনদে একটি বেআইনি সরকার, জেলবন্দি ইমরান খানের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই দেশটির সঙ্গে ভারতের কোনো তুলনা করাই হাস্যকর। কিন্তু তা সত্ত্বেও 10 লক্ষ নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকার পরেও একেবারে অরক্ষিত পহেলগাঁওয়ে 4 জন সন্ত্রাসবাদী কি করে এলো, কোথা থেকে এলো, 26 জনকে খুন করে কোথায় ভ্যানিশ হয়ে গেল, তা একেবারে রহস্যে মোড়া। সমান রহস্যের বিষয়, এতটা শক্তিশালী হয়েও ভারত সিজ ফায়ার মেনে পাকিস্তানকে ছেড়ে দিল কেন? আর কেন পাকিস্তানের সঙ্গে একই আসনে ভারতকে বসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প? এর চেয়ে বড় লজ্জার আর কি কিছু থাকতে পারে? আর তারপর যা বলেছেন ট্রাম্প, তাতে আমাদের নাক আরো কাটা গেছে বলা যেতে পারে। তিনি বলেছেন কাশ্মীর সমস্যার সমাধানেও তিনি নাকি উদ্যোগী হবেন। মানে কি? ভারত তো চিরকালই বলে এসেছে কাশ্মীরে কোনো তৃতীয় পক্ষের নাক গলানো একেবারে মানা হবে না। এটার মীমাংসা করতে হবে দ্বিপাক্ষিকভাবেই। বিশ্বগুরু, আপনি কি করলেন আর কি করতে চলেছেন? না, এটা আমার কথা নয়, অন্ধভক্তদেরই কথা। আমরা যারা যুদ্ধের বিপক্ষে, শান্তির পক্ষে, কূটনৈতিক জয়কেই যারা বেশি গুরুত্ব দিয়ে থাকি, তাদের তো গত কয়েকদিন ধরে এ নিয়ে গালাগালি দিয়ে ভূত ভাগাচ্ছিল এরা। আর এখন এই ট্রোল বাহিনীর কাণ্ড দেখে গোটা বিজেপি শিবিরও একেবারে অবাক হয়ে গেছে। আসলে বোতল থেকে একবার জিন বের করে দিলে তাকে যে আর রোখা যায় না, তার একবার প্রমাণ হয়ে গেল। নইলে মোদী সরকারের যিনি মুখপাত্র, সেই বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে বিশ্বাসঘাতক, গদ্দার এসব বলে কদর্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে। তবে শুধু তাকেই নয়, তার কন্যা, তার পরিবারকেও দেশদ্রোহী বলে পাকিস্তানে চলে যেতে বলা হয়েছে। এইসব অর্বাচীনদের কে বোঝাবে? এই গালি তো আসলে দেয়া হলো মোদীকেই। কারণ ট্রাম্পের কথায় সিজ ফায়ারের সিদ্ধান্ত তো আর বিদেশ সচিব নিতে পারেন না। অত্যন্ত ভদ্রলোক এই কুরুচির জবাব না দিয়ে নিজের অ্যাকাউন্টই ব্লক করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিয়ে একটা কথাও বলেননি আমাদের প্রধানমন্ত্রী মোদী। প্রশ্ন উঠছে, যিনি নিজের মুখপাত্রকেই সমাজ বিরোধীদের কদর্য আক্রমণ থেকে রক্ষা করতে পারেন না, তিনি কি পারবেন দেশবাসীকে এরকম ট্রোল বাহিনীর হাত থেকে বাঁচাতে? ভারতের তরফে প্রথম থেকেই বলা হচ্ছিল এটা সন্ত্রাসবাদীদের হামলার বদলার লড়াই। কিন্তু ট্রাম্প এর মধ্যে খামোখা নাক গলিয়ে সবকিছু গুলিয়ে দিলেন। কেন? কেন তাকে নাক গলাতে দিলেন বিশ্বগুরু? গদি মিডিয়া এই প্রশ্ন করবে না, তার মানে এই নয় যে আমরাও করব না। সংঘর্ষের সময় দেশের সেনাদের লড়াইয়ের কথা ভেবে যে অপ্রিয় প্রশ্নগুলো তোলা বন্ধ রেখেছিলাম, এবার তো তা তুলতেই হবে। আজকের এপিসোডে এই প্রশ্ন এবং তার বিশ্লেষণই রাখব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুল্ক যুদ্ধের হুঙ্কার দিয়ে
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। বারুদ, রকেট লঞ্চার, আকাশযুদ্ধ, নৌসেনা, নৌবহর এসব ট্রাম্পের আমলে শোনাই যাচ্ছিল না। শুধু শোনা যাচ্ছিল শুল্ক যুদ্ধ তথা ব্যবসা বাণিজ্যের কথা। আর তাতে ভারতের নাক প্রতি পদে কাটছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তার আগে যেভাবে হাতকড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প, তাতে গোটা জাতির মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছিল। বিরোধীরা তখন থেকেই নরেন্দ্র মোদীকে সারেন্ডার মোদী বলে ডাকা শুরু করে দেয়। পহেলগামের জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর নিয়ম মেনে একটি বিবৃতি জারি করেছিল ট্রাম্প প্রশাসন। তাতে ওই ঘটনার নিন্দা করা হয়েছিল। ব্যাস, ওই পর্যন্তই। এই নিন্দের বাইরে একটি কথাও পাকিস্তানের বিরুদ্ধে বলেননি মোদির মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। উল্টে ট্রাম্প বা তার প্রশাসন ক্রমাগত বলে যাচ্ছিল ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই তাদের সমবন্ধুত্বের কথা। গোটা বিশ্বের যে কোনো অস্থির অবস্থার দিকে কড়া নজর থাকে আমেরিকার। তাদের গোয়েন্দা দপ্তর সর্বত্র সজাগ থাকে। সুতরাং ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার বিষয়টিও নিশ্চয়ই নজরে ছিল ট্রাম্প প্রশাসনের। ঠিক কি কি বিষয়, কি কি ঘটনা এই সময় নজরে পড়েছিল ট্রাম্প প্রশাসনের? মাত্র কয়েকদিন আগের ব্যাপার, সুতরাং চলুন কদিন আগের ঘটনাগুলোকে একটু পরপর সাজিয়ে ফেলা যাক, তাহলে এখনকার বিষয়টা জলের মতো স্পষ্ট হয়ে যাবে। প্রথম বিষয়, শুল্ক যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ফেব্রুয়ারিতে প্রথমে ইলন মাস্ক এবং তারপরে ট্রাম্প সরাসরি বলে বসলেন ভারতে ভোটার টার্নআউট বাড়াতে আমেরিকার সরকার 21 মিলিয়ন মানে 182 কোটি টাকা দিয়েছে। পরে তিনি একেবারে নাম করে বলেছিলেন এই টাকা দেয়া হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীকে। $21 million going to my friend Prime Minister Modi in India for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. এই অভিযোগের কোনো জবাব দেয়নি ভারত সরকার। আর এরপরে আরো মারাত্মক কথাটি বললেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তিনি প্রেস কনফারেন্সে বলেই বসলেন ইভিএম হ্যাক করে যে ভোটের ফল পাল্টে দেওয়া যায় তার প্রমাণ রয়েছে আমেরিকার গোয়েন্দাদের হাতে। We have evidence of how these electronic voting systems have been vulnerable to hackers for a very long time and vulnerable to exploitation to manipulate the results of the votes being cast. এরও কোনো জুৎসই জবাব এলো না আমাদের সরকারের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে। আর এরপরেই শুল্ক যুদ্ধের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলো ওয়াকফ বিল এবং দেশ জুড়ে তার প্রতিবাদও শুরু হলো। সুপ্রিম কোর্টও শুনানির শুরুতেই এই মামলা নিয়ে সরকারের কড়া সমালোচনা করতে থাকলো। আর এই প্রেক্ষিতেই ঘটল পহেলগামের হামলা। সীমান্তের প্রায় 250 কিলোমিটার ভেতরে ঢুকে নিরীহ পর্যটকদের উপর হামলা চালালো জঙ্গিরা। খবর পেয়ে সৌদি আরব থেকে সফর কাটছাট করে ফিরে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ফিরে এসেই বিমানবন্দরেই মিটিং, আর তারপরেই নিজের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে। ওই ভাষণের শেষ দিকে ইংরেজিতে হুঙ্কার দিয়েছিলেন মোদী। হ্যাঁ, গোটা পৃথিবীকে জানানোর জন্য তার মনে হয়েছিল ইংরেজিতেই হুঙ্কারটা দেওয়া দরকার। ক্ষুব্ধ মোদী বলেছিলেন পৃথিবীর যে কোনো প্রান্তেই ওই সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকুক, তাদের টিপে মারা হবে। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. তবে যে কোনো প্রান্ত বলতে তো পাকিস্তানও বোঝায়। নরেন্দ্র মোদী কিন্তু ওই সময় একবারও পাকিস্তানের নাম নেননি। আর এরপর শুধু মিটিং এবং বক্তৃতা। কখনো বলিউডের তারকাদের সঙ্গে মিটিং, কখনো কেরলে গিয়ে বিপক্ষের নিদ হারাম করে দেওয়ার মতো বক্তৃতা। আর সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে নিজের অন্ধভক্তদেরও অবাক করে দিয়ে ঘোষণা করলেন জাতিগত জনগণনার কথা।
এসব আমরা যেমন দেখেছি, ডোনাল্ড ট্রাম্পও নজর রেখেছিলেন অবশ্যই। কি নজর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প? নিজের দেশে ভারতের প্রধানমন্ত্রী নানা রকম অদ্ভুত কাণ্ড কারখানা এবং রঙিন ইভেন্ট করছেন। এইরকম পরিস্থিতি ভারতে আগেও হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীদের সিরিয়াসনেসের বিষয়টা কিন্তু ঠিক এরকম ছিল না। তথ্য বলছে একমাত্র 26/11 মুম্বাই হামলা ছাড়া সমস্ত জঙ্গি হামলাই কিন্তু ঘটেছে বিজেপি সরকারে থাকার সময়। আর 26/11 সময় গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা হিসেবে মনমোহন সিং এর সবচেয়ে তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু এই নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীর আগে যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে তখনই ভারতের যে সরকারই থাকুক তারা চেষ্টা করেছে বিশ্বের নজরে পাকিস্তানকে নানাভাবে কোণঠাসা করা। তারা যাতে বিশ্বের দরবারে কোনো রকম বড় সুযোগ সুবিধা না পায়, কোনো রকম ঋণ না পায়। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতকে নিজেদের দিকে আনার চেষ্টা করেছে ভারত সরকার এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা সফল হয়েছে। 26/11 পরে নিজের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরকম পরিস্থিতিতে সবসময় রাশিয়া থেকেছে ভারতের পাশে। আসলে রাশিয়াকে ধরেই নেওয়া হতো ভারতের স্বাভাবিক মিত্র। আমেরিকার খুব একটা ভূমিকা থাকতো না, বরং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলিও পাকিস্তানের সঙ্গে না থেকে সবসময় থেকেছে ভারতের সঙ্গেই। কিন্তু এই প্রথম পাকিস্তানের সঙ্গে এরকম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মোদী সরকার টের পেল তারা একেবারে একলা। ফ্রান্সের কাছ থেকে প্রচুর অস্ত্র কিনলেও এই বিপদের সময় ফ্রান্স কিন্তু ভারতের পাশে দাঁড়ায়নি। ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলিও ভারতের পাশে এবারে আর নেই। আমেরিকার সঙ্গে মাই ডিয়ার ফ্রেন্ডগিরি করতে গিয়ে রাশিয়াকে অবহেলা করেছেন নরেন্দ্র মোদী। ফলে ভারতের চিরকালীন স্বাভাবিক মিত্র রাশিয়া এ ব্যাপারে একেবারে চুপ ছিল, বলা ভালো ভারতের পাশে ছিল না। অথচ পাকিস্তানের পাশে চীন তো ছিলই, সঙ্গে ছিল টার্কি, আজারবাইজান, ইরান সমেত অন্যান্য অনেক দেশ। আর ডোনাল্ড ট্রাম্পের পাঠশালায় এখন তো ভারত আর পাকিস্তান এক বেঞ্চে বসা দুই ঝগড়া করা ছাত্র। ভাবা যায় ভারতের মতো সমর শক্তিতে এত উন্নত একটা রাষ্ট্র পাকিস্তানের মতো একটা অত্যন্ত দুর্বল হয়ে যাওয়া রাষ্ট্রের সঙ্গে একই বেঞ্চে বসে রয়েছে। সামনে মাস্টার মশাই ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন এবার কাশ্মীর সমস্যাও নাকি তিনি সমাধান করে দেবেন। আর ভারত এর কোনো জবাব দিচ্ছে না। বিশ্ববাজারে ভারতের এমন রাজনৈতিক দুর্গতি এর আগে কি কখনো হয়েছে? এই দুর্গতি কেন হলো? এর কারণ কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ব্যক্তিগত দুর্বলতা? মনে করুন আমেরিকায় মোদীর সেই প্রেস কনফারেন্সের কথা। এই আদানির বিষয়টি কি তাহলে ওই সব অভিযোগের সঙ্গে যুক্ত করা হবে? মানে ভোটার টার্ন আউট থেকে ইভিএম সব অভিযোগগুলিকে যদি আপনি ট্রাম্পের তৈরি একটি কেক ভাবেন, তাহলে আদানির মামলাটা কি সেই কেকের উপরে টকটকে চেরি? এই কেকটি দেখেই কি মোদীকে এত অসহায় লাগছে? ইন্দিরা গান্ধীর সঙ্গে যার তুলনা করতে গেলেই ঝটকা লাগছে অন্ধভক্তদেরও। তবে আইটি সেল অবশ্য যুদ্ধ নিয়ে মোদী বন্দনাতে যে শিষ্টাচার ভঙ্গ করেছে তা ইন্দিরা গান্ধী যুদ্ধে জিতেও স্বপ্নেও করার কথা ভাবতে পারতেন না। সংঘর্ষের সময় সেনার পোশাকে মোদী, কখনো বড় হোর্ডিংয়ে জংলা ছাপের পোশাক পরা মোদী। শুধু মোদী, শুধুই মোদী। সেনারা কই, যারা জীবন বাজি রেখে লড়লেন? পাকিস্তান যুদ্ধ জয়ের পরে সেই বিখ্যাত ছবিটি মনে করুন, সাদা কালো ছবি। সেখানে রয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের জেনারেল নিয়াজি। আর এখানে তো সমস্তটাই মোদী একা। সেনার কৃতিত্ব নিয়ে এরকম কুৎসিত প্রচার আমরা আগেও দেখেছিলাম পুলওয়ামার জঙ্গি হানার পরে। 19 সালের লোকসভা ভোটে এই হাওয়া তুলেই জিতেছিলেন তিনি। এবারেও কি তিনি তাই করতে চান বিহারে? আর তার অন্ধভক্ত এবং গদি মিডিয়া যুদ্ধের জিগির তুলে দেশের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজনকে আরো চওড়া করে দেওয়ার পরিকল্পনা চোখেছিল, ঠিক যে পরিকল্পনাটা করেছিল জঙ্গিরাও। কিন্তু খেলাটা কি পুরো উল্টে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে একসময় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
তাতে স্পষ্ট ভাষায় কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের নাক গলানোর ব্যাপারে আপত্তির কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওই আপত্তির জায়গাটি উড়িয়ে দিয়ে এখন কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে চাইছেন এবং এতটাই বাড়াবাড়ি রকমের ঔদ্ধত্য দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি একটি নিরপেক্ষ জায়গায় ভারত এবং পাকিস্তানকে মুখোমুখি আলোচনায় বসাতে চাইছেন। একসময় ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের খেলা হলেই দুদেশে নানা রকম অশান্তি হতো। পরে ভারতের পাক সফর বন্ধ হলো, পাকিস্তানেরও ভারত সফর বন্ধ হলো। অথচ ভারত এবং পাকিস্তানের ক্রিকেট মানেই ক্রিকেটের বাণিজ্যের লাভ। সুতরাং নিরপেক্ষ একটি দেশ মানে সংযুক্ত আমির শাহীর শারজায় নিয়ে যাওয়া হয়েছিল ভারত এবং পাকিস্তানের ক্রিকেট খেলাকে। ডোনাল্ড ট্রাম্প কি কাশ্মীরকে এরকম কোন ক্রিকেটের খেলা মনে করছেন? আর পাকিস্তান তো চিরকাল সেটাই চেয়েছে। তারা চায় কাশ্মীর নিয়ে কেউ নাক গলাক, কারণ একা তাদের পক্ষে কাশ্মীর নিয়ে কোনো কিছু করা অসম্ভব। তাই তারা ট্রাম্পের প্রস্তাব লুফে নেবেই। আর ভারত এটা না করলে মোদিকে ফের আন্তর্জাতিক মহলে বেইজ্জত করবে আমেরিকা এবং তার সঙ্গের অন্যান্য দেশগুলো। তখন কে দাঁড়াবে ভারতের পাশে? ভারতের বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন করার দাবি জানাচ্ছেন। রাহুল গান্ধী বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন। মোদি কি তা ডাকবেন, নাকি সেখানেও তিনি পালাবেন বিহারের দিকে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেশ আগে নাকি বিশ্বগুরুর ভাবমূর্তি আগে? আমেরিকাকে কি মুখের মতো জবাব দিতে পারবেন মোদি? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। গদি মিডিয়ার বিকল্প হিসেবে আপনার এই ছোট্ট কাজটি কিন্তু বাঁচাতে পারে স্বাধীন সাংবাদিকতাকে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।